আজকে আমরা খুবই কোঅর্ডিনেট জিওমেট্রির ছোট্ট একটা পার্ট পড়বো, and this is our last part. Line. Basically, it is dealing to three-dimensional coordinate geometry. আমরা নরমালি এতদিন যা পড়েছি সবই বেসিক্যালি আসলে আমাদের টু ডাইমেনশনাল কেসের পারপাসে। Straight line, pair of straight line, ellipse, hyperbola, parabola, all form of conics are linked to a two-dimensional system. Ellipsoid, paraboloid, hyperboloid, sphere, plane, all are belongs to three-dimensional cases. So plane is actually the basic properties for three-dimensional cases. And this is the first question: what is plane and how it is formed? জ্যামিতি কিন্তু ছোটবেলা থেকেই আমরা দেখে আসি কম বেশি, যে আমরা তো ছোটবেলা আসলে ডেসক্রিপশনাল জ্যামিতি পড়েছি। যদি বলি এটা নবম শ্রেণী পর্যন্ত অর্ডিনারি জিওমেট্রি যাকে বলি, এবং তারপর থেকে আমরা বেসিক্যালি অ্যালজেব্রিক জিওমেট্রি পড়েছি এবং অ্যালজেব্রিক জিওমেট্রির মাধ্যমে সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তবে বাস্তবিক অর্থেই কিন্তু আমাদের যে ওয়ার্ল্ডের প্রতিটা যে প্রতিটা অবজেক্টের স্ট্রাকচার কিন্তু আসলে থ্রি ডাইমেনশনাল। তুমি একটা কলম নাও, দিস ইজ থ্রি ডাইমেনশনাল। তুমি তোমার ঘরের দিকে তাকাও, থ্রি ডাইমেনশনাল। তুমি যে কোনো বস্তু যদি ফিজিক্যালি তুমি থিঙ্কিং করো, যে প্রতিটা বস্তুই কিন্তু শেপ আসলে থ্রি ডাইমেনশনাল কন্ডিশনাল। বাট এদের যে থিঙ্কিং বা এদের যদি আমরা হচ্ছে তোমার একদম মূলে আসলে স্টাডি করি, ইটস ফ্রম অ্যাবাউট ফর টু ডাইমেনশনাল কেস। সো যে কারণে প্রতিটা ফর্মের যদি তুমি স্ট্রাকচারাল তাকে ব্যাখ্যা বা বর্ণনা করতে চাও, তোমার আসলে প্রয়োজন টু ডাইমেনশনাল কেস স্টাডি করা। টু ডাইমেনশনাল কেস স্টাডি করার পরবর্তীতেই কিন্তু বেসিক্যালি আমরা থ্রি ডাইমেনশনাল কেস নিয়ে ভালো করে স্টাডি করতে পারি, কারণ টু ডাইমেনশনাল কেসের যে পরবর্তী রূপ, দ্যাট ইজ দ্য থ্রি ডাইমেনশনাল। যেমন আমরা যদি বৃত্তকে নিয়ে স্টাডি করেছি, খেয়াল করে দেখো বৃত্তের যে থ্রি ডাইমেনশনাল কেস, দিস ইজ দ্য স্ফিয়ার। সো তোমার বৃত্তের সমীকরণের সাথে স্ফিয়ারের সমীকরণ অনেকটা মিল। তারপরে হচ্ছে একটা বৃত্তকে যদি তুমি হচ্ছে জাস্ট তার অক্ষ বরাবর ঘোরাও 360 ডিগ্রি কোণে, তুমি দেখবা যে আয়তকার ঘনবস্তুর তৈরি হবে লুকস লাইক এ স্ফিয়ার। এটা একটা টেনিস বলের মতো হতে পারে, এটা একটা ফুটবলের মতো হতে পারে, এটা একটা গোলকের মতো হতে পারে। সো প্রতিটা শেপ থেকেই কিন্তু তোমার টু ডাইমেনশনাল প্রতিটা শেপ থেকেও থ্রি ডাইমেনশনাল কেসের সৃষ্টি হয়। তুমি একটা এলিপস, উপবৃত্ত যাদেরকে আমরা বলি, তুমি একটা উপবৃত্ত হাতে নাও টু ডাইমেনশনাল কেসে, হাতে নিয়ে তার বৃহৎ অক্ষ বা ক্ষুদ্র অক্ষ বরাবর তুমি স্থাপন করে তাকে 360 ডিগ্রি কোণে ঘোরাও। দেখো এই উপবৃত্ত তোমার যে আয়তকার ঘনবস্তু তৈরি করবে, সেই আয়তকার ঘনবস্তুটা কিন্তু তোমার একটা ডিমের মতো শেপ হবে। থ্রি ডাইমেনশনাল কেস বাস্তবিক অর্থে এই ডিমের যে থ্রি ডাইমেনশনাল শেপ, এটাকে আমরা বলি এলিপসয়েড, অর্থাৎ উপবৃত্তের আসলে থ্রি ডাইমেনশনাল কেস। এরকম যে কারণে প্রপার্টিস, কারণ থ্রি ডাইমেনশনাল যে কোনো কিছু স্টাডি করতে গেলে আমাদের আসলে টু ডাইমেনশনালের প্রতিটা হলো স্টেপ আমাদের আসলে ক্লিয়ার রাখতে হয়, কারণ এইখান থেকেই আসলে আমরা থ্রি ডাইমেনশনাল ফর্ম করি। তবে থ্রি ডাইমেনশনাল বেসিক যে চ্যাপ্টার, সেটাকে আমরা বলি হচ্ছে প্লেন। তো এই প্লেন আসলে আমরা কিভাবে পাই, বা এই প্লেন বলতে আসলে আমরা কি বুঝি? এই প্লেনের ইকুয়েশন অনেক ইজি। বেসিক্যালি স্ট্রেট লাইনের যে থ্রি ডাইমেনশনাল ফর্ম, এটাকে আমরা আসলে প্লেন বলি। সো স্ট্রেট লাইন যেভাবে ইকুয়েশন ফর্ম করে, প্লেনও আসলে ঠিক সেভাবে ইকুয়েশন ফর্ম করে। তবে প্লেন কিন্তু ডাইরেকশন করবে তোমার এক্স, ওয়াই এবং জেড এক্সিস কে, বাট স্ট্রেট লাইন ডাইরেকশন করবে অনলি টু ডাইমেনশনাল কেস এক্স এবং ওয়াই এক্সিস কে। সো আমি একটা জাস্ট ফর্ম দেখাই তোমাকে, বোর্ডে চলে আসো।
plane. Plane means this is any kind of surface. এখন সারফেসটা আসলে কিভাবে তৈরি হয়? কোন সরল রেখা বলো, বক্ররেখা বলো, একের অধিক সরল রেখা বা বক্ররেখা পরস্পর যুক্ত হয়ে আসলে যে স্ট্রাকচার গঠন করে সেটাই আসলে কি সারফেস। তার মানে এবং সেই সারফেসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি আসলে লাইন। খেয়াল করো, দিস ইজ এ স্ট্রেট লাইন, টু ডাইমেনশনাল কেস। এই স্ট্রেট লাইন পাশাপাশি যুক্ত হলো, অনেকগুলো স্ট্রেট লাইন কিন্তু পাশাপাশি যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে অনেকগুলো স্ট্রেট লাইন যুক্ত হয়ে একটা স্ট্রাকচার গঠন করছে বেসিক্যালি। স্ট্রাকচারটা আসলে এক ধরনের সারফেস, মানে একটা তল গঠন করছে। অনেকগুলো তুমি সরলরেখাকে বা সুতোকে, অনেকগুলো সুতো তো অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার স্ট্রেট লাইন বা লাইন, তুমি যেভাবে করো না কেন, কার্ভেচারও করতে পারো। অনেকগুলো সুতোকে একসাথে করো, দেখো একটা স্ট্রাকচার আসবে। তো এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের আসলে কি তল বা সারফেস। সো এইটাই হচ্ছে আমাদের প্লেন, অর্থাৎ অনেকগুলো টু ডাইমেনশনাল বা অনেকগুলো সরলরেখা যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি তার যে থ্রি ডাইমেনশনাল কেস পাই, তলটা পাই, সেটাই হচ্ছে কি আমার প্লেন। এবং প্লেনের যদি তুমি গাণিতিক ব্যাখ্যার কথা বলো, যে গাণিতিক ব্যাখ্যাটা কি হতে পারে, গাণিতিক ব্যাখ্যাটা হলো এমন যে তুমি যে কোনো একটা সারফেসের ভিতর যদি যে কোনো দুইটা বিন্দু নাও, সাপোজ যে কোনো দুইটা বিন্দু নাও সারফেসের ভিতর, এবং বিন্দু দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে ওই বিন্দু দুইটা ওই সারফেসের ভিতরেই থাকবে। যদি এই কেসটা ঘটে এবং সব সময় ঘটতে থাকে, আনফিনিট টাইমস পর্যন্ত ঘটতে থাকে, তাহলে তুমি সেই ডিফাইন্ড সারফেসটাকে অ্যাকচুয়ালি বলবা কি প্লেন। তো যেমন তোমার এটা মনে করো একটা তুমি সারফেস। তো এই সারফেসের ভিতরে এখানে যদি একটা বিন্দু নাও আর এখানে যদি একটা বিন্দু নাও, যদি যোগ করো এবং যদি দেখো যে এটা সারফেসের ভিতর অবস্থান করছে, তখন তুমি বলতে পারবে যে হ্যাঁ, টোটালটাই কি যে কোনো একটা প্লেন বা সারফেস। সো দিস এইখানে একটা বিন্দু নিলাম, আর যদি এখানে একটা বিন্দু নেই, এই সারফেসের ভিতরে অবস্থান করছে, সো আমি বলতে পারবো কি ইট ইজ এ প্লেন। এখন সরলরেখার একটি সমীকরণ ছিল আমাদের, সরলরেখার যে টু ডাইমেনশনাল কেসের যে স্ট্রাকচার ছিল ax plus by plus c equal to 0, that is the standard form of any straight line in two-dimensional case, where a, b, c all are constant, are not equal to 0 at any time. একসাথে যদি এরা 0 হয় তাহলে এরা কোনো স্ট্রেট লাইনে কি আসলে গঠন করবে না। So this is the standard form of any straight line. যেহেতু স্ট্রেট লাইনকে আমরা মডিফাই করে সেই জায়গা থেকেই প্লেন পাই, so the general equation of any plane can be written as ax plus by plus increasing a dimension. So আগে ছিল x এবং y টু ডাইমেনশন, প্লেন যেহেতু আমরা বলেছি থ্রি ডাইমেনশনাল কেস, so ax plus by plus cz plus equal to 0. This is the standard form of any plane. অর্থাৎ আমরা যেই প্লেনের কথা বলি বা সারফেসের কথা বলি, এইটার যে সাধারণ সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে ax plus by plus cz plus d equal to 0. So এই স্ট্যান্ডার্ড ফর্ম, যেমন স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড ফর্ম থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের স্ট্রেট লাইনের বিভিন্ন ধরনের সমীকরণ পেয়েছি। সো এই প্লেনেরও কিন্তু বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে, তার বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে তার কিন্তু সমীকরণের ধরন বিভিন্ন রকম হবে, যে প্লেনটা আসলে এইরকম, নাকি প্লেনটা আমার আসলে এইরকম, নাকি প্লেনটা এমন। তো এইগুলা বেসিক্যালি আসলে গঠিত হচ্ছে বিভিন্ন বিন্দুর সাপেক্ষে। আমি যদি থ্রি ডাইমেনশনাল কেসে চিন্তা করি, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সমস্ত প্লেনই কি কনস্ট্রাক্টেড বাই ম্যানি পয়েন্টস। সো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, এবং এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা বিভিন্ন ধরনের কিন্তু প্লেন পাই। যেমন আমরা যদি বলি যে কোনো প্লেন যদি x1 y1 and z1 এই বিন্দু দিয়ে অতিক্রম করে, that is any plane passes through this point, then the equation of this plane a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equal to 0. This is the plane which is passes through the point x1, y1 and z1.
যদি আমাকে বলে যে একটি নির্দিষ্ট বিন্দুতে যাই এমন সরলরেখার এমন প্লেনের সমীকরণ গঠন করতে হবে, তখন আমি এই ফর্মটা অ্যাপ্লাই করব, কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী প্লেনের সমীকরণ। সো এমন প্লেনের পারপেন্ডিকুলার, দুইটা প্লেন একসাথে পারপেন্ডিকুলার হইলে তাদের ক্ষেত্রে কেস কি ঘটবে, যদি সমান্তরাল হয় তাদের ক্ষেত্রে কেস কি ঘটবে। দুইটা প্লেন যদি পরস্পরকে আসলে ছেদ করে তাহলে তাদের ভিতর কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয়। সেই অ্যাঙ্গেল গুলোর বেসিক্যালি আসলে ফর্মটা কেমন হবে। সো এই রিলেটেড আসলে অনেক ধরনের ফর্ম আমাদের এখানে আসবে, এবং এই সমস্ত ফর্ম কিন্তু টোটালি আমাদের আমি যে তোমাদের ফাইলটা দিয়েছি সেখানে সুন্দর করে ডেভেলপ করে দেওয়া আছে। স্যার রেকর্ডিংটা চালু করা হয় নাই। রেকর্ডিং করা হচ্ছে। চালু করা বললাম আমি এতক্ষণ কথা বললাম, রেকর্ড হয় নাই? হয়েছে স্যার, চালু ছিল। জি স্যার, চালু করা আছে। খেয়াল করে দেখো, অর্থাৎ এই যে প্লেনের এখানে ডেফিনেশন আছে যে this is a surface, any two points are taken on it, the straight line joining them lines wholly on the surface, অর্থাৎ ওই সারফেসের ভিতরেই কি সে অ্যাকচুয়ালি করবে, সাপোর্ট করবে। এক্সাম্পল আকারে বলা আছে ওয়াল, তারপরে ফ্লোর, আমরা যেই ফ্লোরের কথা বলি মানে রুমের উপর যে আমরা বসে আছি ফ্লোর, তারপরে পিসেস অফ পেপার, আমরা যে এই কাগজে লেখি এই কাগজটাও কি একটা প্লেন, কারণ তুমি এই কাগজটাকে ক্ষুদ্র 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 ভাবে কাটো, দেখো স্ট্রেট লাইন পেয়ে যাবে, কারণ যেহেতু এটা টু ডাইমেনশনাল ফর্ম থেকে আসলে ক্রিয়েট হয়েছে। সো দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন এন্ড ডিফারেন্স ফর্মুলা। এটা হচ্ছে যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাই, দিস ইজ ফর্মুলা। যদি দুইটা প্লেন পরস্পরকে মানে একটা এমন একটা প্লেনের সমীকরণ বের করতে হবে যে দুইটা প্লেনের ছেদবিন্দু দিয়ে গেছে, তার মানে স্ট্রেট লাইনের ছেদবিন্দুগামী যে সরলরেখা ছিল, সো ফার্স্ট প্লেন প্লাস কে ইনটু সেকেন্ড প্লেন ইকুয়াল টু 0, অর্থাৎ ইকুয়েশন অফ এ প্লেন থ্রু দ্য ইন্টারসেক্টিং অফ এনি টু প্লেনস। সো যে বিন্দু দিয়ে যাবে তারপর আমরা সেই বিন্দুতে যদি বসিয়ে দেই কে এর মান পাবো। তারপরে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, যে কোনো প্লেন থেকে একটা বিন্দুর পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমরা জানি পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ইকুয়েশনকে স্যাটিসফাই করে দিব পয়েন্ট দ্বারা এবং স্কয়ার রুট এক্স ওয়াই এবং জেড এর যে কোএফিসিয়েন্ট। দেন আছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, যদি দুইটা প্লেন হয় তাহলে তাদের যে অ্যাঙ্গেল সেটাকে ডিফাইন করা হবে cos থিটা সমান AA1 plus BB1 plus CC1 root over A square B square C square root over A1 square plus B1 square plus C1 square. It's totally vector form থেকে আসলে ক্রিয়েট করা অ্যাঙ্গেলটা। এরপরে যদি লম্ব হয়, দুইটা প্লেন যদি লম্ব হয় তাদের কোএফিসিয়েন্টের গুণফল 0 হবে, আর যদি দুইটা প্লেন সমান্তরাল হয় তাহলে তাদের কোএফিসিয়েন্টের কি রেশিও সমান হবে, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এর গুণফল 0 এবং তাদের রেশিওটা কি সমান। এবং লাস্টে আরো একটা প্লেনের ইকুয়েশন আছে যে প্লেন পাসেস থ্রু টু গিভেন পয়েন্টস, অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে যাবে এবং একটা সরলরেখার মানে একটা প্লেনের উপর লম্ব। সো এমন প্লেনের সমীকরণ হচ্ছে ডিটারমিনেন্ট অফ x minus x1, x1 minus x2 over a, y minus y1, y1 minus y2 b, z minus z1 0. এটা প্লেনের ক্ষেত্রে একদম বেসিক। তোমাদের আমি যে কোঅর্ডিনেট জিওমেট্রির কথা বলেছি যদি দেখো সেখানে প্লেন রিলেটেড হিউজ পরিমাণ মানে চ্যাপ্টার, মানে সবচেয়ে বড় চ্যাপ্টার কিন্তু প্লেন রিলেটেড। সো এখান থেকে বেসিকটা নিয়ে এখানে জাস্ট সাজানো হয়েছে এবং তোমরা এই পর্যন্ত আপাতত স্টাডি করবে প্লেনের। পরে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সম্পন্ন করব, এবং যেহেতু স্ট্রেট লাইনে মোটামুটি আমরা স্ট্রেট লাইন আমরা সবাই পড়ে আসছি, সো প্লেনও আমাদের জন্য আসলে ইজি হবে বা ইজি যদি উপরের ফর্মগুলো আসলে কি আমরা মনে রাখতে পারি।
So this is the first question. Find the equation of the plane through the points 2, 3, 1, 1, 1, 3, 2, 2, 3. Find also the perpendicular distance অর্থাৎ লম্ব দূরত্ব from the points 5, 6, 7 to this plane. অর্থাৎ যে প্লেনটা বের করব সেই প্লেনের লম্ব দূরত্ব বের করতে বলছে। তবে শুরুতেই কিন্তু আমাদের কাজ হচ্ছে প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে। খেয়াল করে তিনটা বিন্দু দিয়ে গেছে এমন প্লেন বের করতে হবে। আমি একটু বিন্দু কোটা বলে নিচ্ছি 2, 3, 1, 1, 1, 3, 2, 2, 3. এই যখন বৃত্ত পড়েছ প্রিভিয়াস ক্লাসে তখন এরকম বৃত্তের সমীকরণ তোমার বের করতে হইতো না, যে এমন একটি বৃত্তের সমীকরণ বের করতে হবে যে বৃত্তটি এই তিনটি বিন্দু দিয়ে গিয়েছে। তখন বৃত্তের সাধারণ সমীকরণের ভিতর বিন্দু তিনটা দ্বারা সিদ্ধ করে ফেলতাম আমরা। দেন হচ্ছে কি করতাম, এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলা ছিল এ, আই, জি, তারপরে এফ এবং সি, এদের মান বের করে বসিয়ে দিয়ে আমরা সেই বৃত্তের সমীকরণ বের করতাম। It looks like that. যে একটা প্লেন তিনটা বিন্দু দিয়ে গেছে, তো তিনটা বিন্দু দিয়ে যদি যাই তাহলে তোমাকে সেই প্লেনটা বের করতে হবে। এখন নরমালি যদি আমি বলি যে এক বিন্দু দিয়ে গেছে, এক বিন্দুকে আমি প্লেনের সমীকরণ কিন্তু আমি জানি a into x minus x1। এক বিন্দুকে আমি যদি এটাকে আমরা এক বিন্দুকে আমি বলি প্লাস b into y minus y1 plus c into z minus z1 equal to 0। এটা হচ্ছে এক বিন্দুকে আমি প্লেনের সমীকরণ। এবার তুমি একটা জিনিস দেখো, তুমি বলতে পারো যে স্যার আপনি প্রথমটাই কেন নিলেন, কেন দ্বিতীয়টা নিলেন না বা তৃতীয়টা নিলেন? তুমি যেইটাতেই নাও না কেন কোনো প্রবলেম নেই। দ্বিতীয়টাতেও যদি নাও, দ্বিতীয়টা তো এই প্লেন তো দ্বিতীয় বিন্দু দিয়েও গিয়েছে, কারণ যেহেতু বলা আছে তিনটা বিন্দু দিয়ে গেছে, এই প্লেন মানে তৃতীয় বিন্দু দিয়েও আসলে গিয়েছে। তো এটা আমরা ফার্স্ট ক্যাটাগরিতে করলাম, এক বিন্দুগামী একটা প্লেনের সমীকরণ। এখন খেয়াল করো এ, বি এবং সি এর মান কিন্তু আমাদের অজানা। তার মানে এ, বি এবং সি এদের মান বের করতে পারবো আমরা এই দুইটা বিন্দু দ্বারা সিদ্ধ করিয়ে। খেয়াল করো তিনটা বিন্দু দ্বারা কিন্তু সিদ্ধ করে দিলাম এই একটা প্লেনকে। সো ফাইনালি যে ইকুয়েশন আসবে সেটাই হবে কি নির্ধারিত প্লেন। সিমিলারলি যদি এইটা না নিতাম, আমি যদি ফার্স্টে এই বিন্দু নিয়ে আসলে প্লেনের কনস্ট্রাকশন করতাম, তখন কি হইতো বাকি যে দুই বিন্দু থাকতো আবার সেই দুই বিন্দুর মাধ্যমে কি সিদ্ধ করাই হতো। কিভাবে? যেহেতু বিন্দু তিনটা প্লেনই আসলে এই বিন্দু দিয়ে গিয়েছে, তখন এক্স এর মানগুলো আমরা জাস্ট চেঞ্জ করে দিতাম। যেমন খেয়াল করো এবার সেকেন্ড এবং থার্ড বিন্দুর মাধ্যমে সিদ্ধ করা, যেহেতু প্লেনটা 1, 1, 3, 2, 2, 3 এই বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে অবশ্যই এই বিন্দু এই প্লেনটাকে সিদ্ধ করবে, এই বিন্দু কি এই প্লেনটাকে সিদ্ধ করবে। আমরা 2 নং এর মাধ্যমে সিদ্ধ করিয়ে দেই। a into x এর মান কত 1, তার মানে 1 minus 2 minus 1 plus b into y এর মান 1, 1 minus 3 মানে minus 2 plus c into z minus 1 মানে হচ্ছে কত 2, this equal to 0। ফাইনালি পেলাম মাইনাস দ্বারা যদি গুণ করি a plus 2b minus 2c equal to 0। this is 2 নং সমীকরণ। আরেকবার বুঝিয়ে দিবেন একটু? সরি, আরেকবার বুঝিয়ে দিবেন, এটা বুঝি নাই। এটা হইলো যেহেতু এই প্লেনটা আমাকে বলছে কি তিনটা বিন্দু দিয়ে গেছে, আমরা তো এক বিন্দু মিটার তৈরি করলাম, তার মানে এখনো দুইটা বিন্দু দিয়ে গেছে, এটা দিয়েও গেছে এটা দিয়েও গিয়েছে। তো এটা দিয়ে যেহেতু গিয়েছে অবশ্যই এই বিন্দু এই প্লেনকে সিদ্ধ করবে, যেহেতু বলেই দেওয়া আছে যে এটা দিয়ে গিয়েছে। তো যেহেতু সিদ্ধ করবে তাই এটার মানটা এখানে বসিয়ে দিয়েছি। x সমান 1, y সমান 1, z সমান কত 3। তো x সমান যদি 1 বসাই 1 minus 2 মানে -1, y সমান যদি 1 বসাই 1 minus 3 সমান কত -2, z সমান কত যদি 3 বসাই তাহলে হবে 3 minus 1 সমান কত 2। সো আমি মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, কারণ এই
দুইটাতেই মাইনাস, দুইটাকে প্লাস করে দিলাম। মাইনাস রাখলেও কোনো সমস্যা নেই, বাট ইকুয়েশনটাকে একটু সুন্দর করলাম। সিমিলারলি এই বিন্দুটাও তো এই প্লেনের মাঝখান দিয়ে গিয়েছে, সো ওই বিন্দু তো স্যাটিসফাই করবে সেই প্লেনটাকে। তো সেই বিন্দুর মাধ্যমে স্যাটিসফাই করে দাও, কত হবে? এগেইন 2 2 3 এর মাধ্যমে যদি তোমাকে লিখতে হবে এভাবে, সিন্স plane 1 passes through the point 2 2 3, so obviously this point satisfies the equation 1, and hence a into 2 minus 2, 2 যদি বসাই 0 plus b into y, 2 minus 3 মানে minus 1 plus c into 3 minus 1 সমান কত হবে? 2 3 minus 1 2, so মাইনাস দ্বারা যদি গুণ করি b minus 2c, this equal to 0. This is 4 নং আর 3 নং সমীকরণ। সো 2 এবং 3 নং থেকে কিন্তু আমরা দুইটা সমীকরণ পেয়েছি a b c এর মাধ্যমে। সো 2 এবং 3 নংকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে a b এবং c এর মান পাবো, এবং সেই a b এবং c এর মান এক নংয়ে যদি বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের নির্ধারিত প্লেনের সমীকরণ পেয়ে যাব। সো এটাকে আমাদের সমাধান করতে হবে। সবাই তো ক্রস মাল্টিপ্লিকেশনের সমাধানের রুলস জানোই। তো এটা হচ্ছে 0 into a plus b minus 2c is equal to 0. সো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করার ফলে আমরা হচ্ছে বেসিক্যালি এটার সমাধানটা আসলে বের করতে পারবো। সো কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করব? ক্রস মাল্টিপ্লিকেশনের রুলস আমরা জানি, a সমান যেটা কনস্ট্যান্ট, b সমান দিস ইজ c। সো এবার এর ক্ষেত্রে সো মাইনাস 2 দুগুণে 4, মাইনাস মাইনাস প্লাস কত? মাইনাস প্লাস 2, b যদি নেই নিচ থেকে হবে 0 মাইনাস মাইনাস প্লাস 2, c যদি নেই আর এর ভাবে গুণ হবে 1 মাইনাস 0 1 মাইনাস 0, তার মানে আমরা পাবো a by minus 2, b by 2, this is c by 1. This is a minus 2, b equal to 2, and c equal to 1. So অনেকে বলতে পারে যে স্যার তাহলে a equal to minus 2 কিভাবে বলি? কারণ তিনটা পার্টই সমান, সো তিনটা পার্ট সমান যদি আমি তিনটা পার্টকে কে ধরে নেই তাহলে a সমান কত হবে? minus 2k, b সমান 2k, c সমান কি? অনলি k, কারণ এদের রেশিও সবাই কি আসলে সমান। সো সেই সেন্স থেকে আমরা বলতে পারি a equal to minus 2, b equal to 2, c equal to 1। কারণ এই abc এর মান যদি আমি এক নংয়ে বসাই, k কিন্তু দিন শেষে ক্যান্সেল হয়ে যাবে প্রতিটা পাশ থেকে, কারণ a এর মান বসাবো k, b এর মানও k তে আসবে, c এর মানও k তে আসবে, আর রাইট পাশে 0, তার মানে পুরো পাশ থেকে k ক্যান্সেল হয়ে যাবে। সো এইটা আসলে কখনোই নেসেসারিলি না k ধরা, যেহেতু এটা প্রপোর্শনাল সিস্টেম, সো k এখানে আসতেই পারে, বাট এটা k নেসেসারিলি না। সো আমরা আসলে বলে দিতে পারি যে a equal to minus 2, b equal to 2, and this is c equal to 1. Now substitute the value of abc in equation 1. abc কে যদি তুমি এক নং সমীকরণে বসাও, so a is equal to minus 2x minus 2, b is equal to 2y minus 3, and c is equal to 1, z minus 1, this is equal to 0. এটাকে ক্যালকুলেশনের ফলে আসলে তুমি যেই আনসারটা পাবে, this is our required plan. ক্যালকুলেশনটা মনে করে দাও, a equal to minus 2, খেয়াল করো ক্রস মাল্টিপ্লিকেশন রাইট সাইডে দেওয়া আছে, রাইট সাইডে করবা না, তোমরা সরাসরি প্রবলেমের ভিতর করবা। আচ্ছা 2 and 3 সলভিং, এই জায়গাতে তোমরা হচ্ছে প্রবলেমের রাইট পাশে না করে একদম প্রবলেমের ভিতর নিয়ে আসবা, দেন মান বসাইলে আসলে অ্যাকচুয়ালি আমাদের থাকে
minus 12x plus 2y plus z minus 3 equal to 0. And this is our plan, the required plan. So then, perpendicular distance. So perpendicular distance আমরা কি জানি যে বিন্দু থেকে perpendicular distance বের করতে হয় সেই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিব divided root over 2 square plus 2 square plus 1 square মানে root 9 মানে 3. So এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিব প্লানটাকে divided root 9 3 অর্থাৎ 2. This is the perpendicular distance. So তিন বিন্দুগামী যে কোনো প্লেনের সমীকরণ হবে এটা। সিমিলারলি এগুলা পারবে ইকুয়েশন জানলে যে দিস ইজ ইন্টারসেকশন বের করতে বলছে, মানে এমন একটা প্লেনের ইকুয়েশন বের করতে বলছে যেটা এই দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে গিয়েছে এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করছে। তার মানে a plane plus k into a plane হচ্ছে নতুন প্লেনের ইকুয়েশন। সো দিস ইজ, যেহেতু প্লেন এই বিন্দু দিয়ে গিয়েছে এটা দ্বারা সিদ্ধ করে দিবে, কে এর মান পেয়ে যাবে সিম্পল, জাস্ট সিমিলার অ্যাজ intersecting of any straight line. Find the angle between the planes. A1 B1 এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে দিবা। প্রথমটার ক্ষেত্রে কনস্ট্যান্ট A B C পাবো, দ্বিতীয়টার ক্ষেত্রে A1 B1 C1 পাবো। সো cos θ সমান মাল্টিপল, জাস্ট এটা ভেক্টরের মতো অ্যাকচুয়ালি। So this is another important plane equation. Find the equation of the plane passes through the points at the, অর্থাৎ এই বিন্দু দিয়ে গেছে এমন প্লেনের সমীকরণ বের করতে হবে এবং প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্লেনস এইটা এবং এইটা, এবং দুইটা বিন্দু দুইটা সরল রেখার পারপেন্ডিকুলার। খেয়াল করে দেখো তোমার এটা এই কেসটা দুই ভাবেই করতে পারে, যে দুই বিন্দু দিয়ে যাবে এবং একটা প্লেনের পারপেন্ডিকুলার, আবার এক বিন্দু দিয়ে যাবে দুইটা প্লেনের পারপেন্ডিকুলার। দুইটা কিন্তু দুই ফর্মে তোমার এগোতে হবে। যদি দুই বিন্দু দিয়ে যাই এবং একটা প্লেনের পারপেন্ডিকুলার হয় তার জন্য কিন্তু আমরা একটু ফর্ম করেছি যে x minus x1 x1 minus x2 a, এটা হচ্ছে ফার্স্ট কলাম ডিটারমিনেন্টের, then y minus y1 y1 minus y2 by the second column, and similarly third column আসবে। ওইটা হচ্ছে দুই বিন্দু দিয়ে যাবে এবং একটা প্লেনের পারপেন্ডিকুলার, কিন্তু এখানে বলছে কি এক বিন্দু দিয়ে যাবে এবং দুইটা প্লেনের পারপেন্ডিকুলার। আমরা কিন্তু পারপেন্ডিকুলারের ফর্ম জানি যে দুইটা প্লেন পারপেন্ডিকুলার হলে কি তাদের কনস্ট্যান্টের মাল্টিপলের যোগফল সমান 0 হয়। সো এই বিন্দু দিয়ে যাই এমন প্লেনের সমীকরণ কি হবে? a into x minus 2 plus b into y plus 1 plus c into z plus 4 equal to 0. So this এক বিন্দুগামী। এবার দ্বিতীয় কন্ডিশন অ্যাপ্লাই করো, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তার মানে this plane is perpendicular to this plane. So perpendicular equation হচ্ছে আমরা কি পাবো? কনস্ট্যান্টের যে যোগফল আছে this equal to 0. এখানে কনস্ট্যান্ট কত? 3, আর নতুন কনস্ট্যান্ট হচ্ছে a, তার মানে 3a। সেকেন্ড কেস হবে প্লাস 4b, থার্ড কেস হবে মাইনাস 5c, this equal to 0. So this equal to 0. এটা হচ্ছে প্রথম প্লেনের সাথে পারপেন্ডিকুলার হলে। সিমিলারলি দ্বিতীয় প্লেন আছে, দ্বিতীয় প্লেনের ক্ষেত্রে পারপেন্ডিকুলার কন্ডিশন কি হবে? a minus 2b plus 2c. So a minus 2b plus 2c. খেয়াল করো আগে ঠিক এই পর্যন্ত আমরা করেছিলাম না প্রথম প্রবলেমটা, এক বিন্দুগামী এবং দুইটা কন্ডিশন পেয়েছিলাম দুইটা বিন্দুর জন্য। এবার পারপেন্ডিকুলারের জন্য আমরা দুইটা কন্ডিশন পেয়েছি। সিমিলারলি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, এখন a b c এর মানটা বের করতে পারবে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, দেন a b c এর মান বসিয়ে দাও। দিস ইজ our required answer. So this is the cross multiplication, and a equal to minus 2, b equal to minus 11, c equal to minus 10, এবং এইটা
এক নগে বসিয়ে দাও, দিস ইজ আওয়ার আনসার। And I think this is the third case. একটু আগে যে কথাটা বললাম, আগেরটা ছিল এক বিন্দুগামী দুই প্লেনের উপর পারপেন্ডিকুলার, and this is passing through 2 points but perpendicular to a single plane, and it has a basic form x minus x1. You may symbolize this x1, y1, z1, x2, y2, z2. So the form is x minus x1, x1 minus x2 a, y minus y1, y1 minus y2 b, z minus z1, z1 minus z2 c. সব মানগুলো জাস্ট বসিয়ে দাও। ABC এর মান তো হচ্ছে যে প্লেন দেওয়া আছে সেই প্লেন থেকে আসবে 266 ABC এর ভ্যালু 266, আর x1 y1 z1 হচ্ছে ফার্স্ট পয়েন্ট, আর x2 y2 z2 হচ্ছে সেকেন্ড পয়েন্ট। So after substituting all these values and this determinant, and this is our final determinant. So now expand it by its row. So determinant ভাঙানোর রুলস আমরা সবাই জানি। এইটাকে রেখে ফার্স্ট রো বরাবর ভাঙাইতে পারি, ফার্স্ট কলাম বরাবর ভাঙাইতে পারি। আমি শুধু এই 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 প্লেনের ডিটারমিনেন্টটা ভাঙিয়ে দিই। যাদের ডিটারমিনেন্ট ভাঙানোর রুলসটা খেয়াল নেই তারা জাস্ট এটা একটু দেখে যাবে। এটা আমাদের লাস্ট সেকশন থাকবে। x minus 2, y minus 2, z minus 1, minus 7, minus 1, minus 5, 2, 6, 6. This equal to 0. আর এটা 3/3, 2/2 হলে ডিটারমিনেন্ট ভাঙানো অনেক সহজ। প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে আমরা নরমাল ডায়াগোনালটাকে বাদ দিয়ে দিব, মাল্টিপল থেকে বাদ দিব। আর যদি 3/3 থাকে 3/3 ডিটারমিনেন্টকে আমরা ভাঙাইতে পারি হচ্ছে রো বরাবর ভাঙাইতে পারি, কলাম বরাবর ভাঙাইতে পারি। রো বরাবর বলতে আবার তিনটা রো, যে কোনো রো বরাবর ভাঙাইতে পারি। কলাম মানেও তিনটা কলাম, যে কোনো কলাম বরাবর ভাঙাইতে পারি। কিন্তু সবচেয়ে ইজি ক্যালকুলেশন বা মনে রাখা ফার্স্ট রো বরাবর ভাঙানো। যে কারণে আমরা হচ্ছে সবাই ফার্স্ট রোতেই ভাঙাই, যেন হিসেবটা আমাদের ঠিক থাকে, আমরা যেন কখনো ভুল না করি। এবং আমরা জানি প্রতিটা ম্যাট্রিক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে বা ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে প্রতিটা ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট একটা পজিশন নিয়ে থাকে, এবং ডিটারমিনেন্ট যখন তাদেরকে ভাঙাই পজিশন নিয়ে ভাঙাতে হয়। ফার্স্ট পজিশনকে আমরা পজিটিভ, সেকেন্ড পজিশন নেগেটিভ, থার্ড পজিশন পজিটিভ। সিমিলারলি এটা নেগেটিভ হয়ে যায়, দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, দেন পজিটিভ নেগেটিভ পজিটিভ। এবং এই পজিটিভ নেগেটিভ এটা আসলে আসে -1 হোল টু দি পাওয়ার r প্লাস c এই পয়েন্ট থেকে, ফর্ম থেকে। -1 হোল পাওয়ার r প্লাস c, r তে হচ্ছে নাম্বার অফ রো, c তে হচ্ছে নাম্বার অফ কলাম। সো আমরা যদি কত নম্বর রো কত নম্বর কলামে আছে পজিশনটা এটা যদি এখানে বসিয়ে দেই তাহলে সেটা পজিটিভ নাকি নেগেটিভ বের করতে পারবো। আর দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। ফার্স্ট পজিটিভ দিয়ে স্টার্ট হবে, দেন পজিটিভ নেগেটিভ চলতে থাকবে শেষ পর্যন্ত। ওকে, সো এখন হচ্ছে আমরা ভাঙাবো। ফার্স্ট রো বরাবর যদি ভাঙাই, ফার্স্ট রোতে আমাদের আছে হলো তিনটা এলিমেন্টের কাছে আমাদের যেতে হবে, এবং যখনই যে এলিমেন্টে যাব সেই এলিমেন্ট যত নাম্বার রো যত নাম্বার কলামে আছে সবাই বাদ যাবে। যেমন প্রথমে আমি x-2 এর কাছে যাই। সো x-2 ফার্স্ট কলাম ফার্স্ট রোতে আছে, সো ফার্স্ট কলাম ফার্স্ট রো বাদ যাবে। ডিটারমিনেন্ট হবে সেকেন্ড কলাম সেকেন্ড রোতে নিয়ে -1 -5 6। আমি একটু ডিটেইলস লিখলাম। সো সেকেন্ড পজিশনে যাব এবার।
y minus 2, কিন্তু y minus 2 তার পজিশন নিয়েছে হচ্ছে নেগেটিভ, সো দিস ইজ নেগেটিভ y minus 2। ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ থাকবে কত, -7 -5। 26 এখন আমাদের লাস্ট আরেকটা টার্ম বাকি আছে, 26 হবে স্যার। পজিশন কত, z minus 1। ফার্স্ট রো থার্ড কলাম বাদ থাকবে -7 -1 2 6 দিস ইকুয়াল টু 0। এবার কিন্তু খেয়াল করি 2/2 ডিটারমিনেন্টে চলে আসছে। আমি যেটা বলছিলাম প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে তার অন্য যে ডায়াগোনালটা থাকবে নন ডায়াগোনাল এলিমেন্ট সেটাকে হচ্ছে কি আমরা মাল্টিপ্লাই করে দেব। সো x - 2 -6 -7 প্লাস 5 6 30 কত হবে, 24 না? সরাসরি হিসাব করতেছি এখন, আর আগে গুণ করে কয়টা, -y - 2 ইনটু -6 সাথে 42 আর -7 প্লাস 5 6 30। এটা 2 স্যার হবে ওখানে স্যার, 2 হবে স্যার। এটা 2 হবে স্যার। y minus 2 এটা স্যার 2 হবে 7 এর নিচে, -7 এর নিচেরটা। এটা কি 2 হবে? হ্যাঁ স্যার। y - 2 7 -7 হ্যাঁ 2 -7 2 -5 6, তাহলে কত হচ্ছে 42 এবং প্লাস 10, তার মানে কি 32 হয় না, -32 প্লাস z -1 ইনটু 42 মাইনাস প্লাস 2 মানে কত, -40 দিস ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্টে জাস্ট হলো আমরা ভাঙিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখি তো 24 32 40 সবাই 8 দ্বারা ভাগ যায় না, ডিভিজিবল, সেট দ্বারা ভাগ করে দেই, কারণ গুণ করা চেয়ে তাকে ভাগ করে কমিয়ে ফেলি আমাদের জন্য সুবিধা হবে। 24 দ্বারা যদি ভাগ করি কত হবে, সরি 8 দ্বারা যদি ভাগ করি 3 minus 2 minus প্লাস 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 into y minus 2 মাইনাস 5 এটা হচ্ছে 5 into z minus 1 equal to 0। তো যদি কাজ করে ফেলি ট্রাই x এইখান থেকে পাবো হচ্ছে 4y, এখান থেকে পাবো -5z। কেউ যদি 24 দ্বারা গুণ করে দিতা তখন হিসাবটা বড় হয়ে যেত, শেষে যোগ বিয়োগ করে আবার তোমার ভাগই করতে দিতে, কাজটা আগে করে ফেললা, তোমার ক্যালকুলেশন কমে গেল। -6 হবে, এটা কত হবে -8, -6 -8 means -14, -14 আর এটা হচ্ছে কি +5 কত -9 না, this equal to 0। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেসিক্যালি দুইটা বিন্দু দিয়ে যাবে এবং একটা প্লেনের পারপেন্ডিকুলার হবে, এটা হচ্ছে সেই প্লেনের সমীকরণ। দেখি তো আমাদের এখানে কি আছে, হিসেব ঠিক আসছে, এইটা ঠিক আছে। সবগুলো প্রবলেমই আসলে এইভাবে করবো। আমাদের প্লেনের যে জেনারেল নলেজ আছে আমাদের, আমরা যে যতটুকু স্টাডি করেছি প্লেন নিয়ে, কিন্তু প্লেনের এটা কিন্তু জাস্ট কার্টেসীয় ইকুয়েশন, প্লেনের কিন্তু আরো অনেক ধরনের ইকুয়েশন আছে এবং অনেক ধরনের কন্ডিশনাল সাব ইকুয়েশন তৈরি করা যায় জায়গা থেকে। প্লেনের প্যারামেট্রিক ইকুয়েশন আছে, ডাইরেকশন কোসাইন দিয়ে প্লেনের ইকুয়েশন আছে। আমরা মনে হয় ডাইরেকশন কোসাইন রিলেটেড এর সাথে কি সবাই পরিচিত? এরকম নাম শুনেছি ডাইরেকশন কোসাইন, আমি পড়াবো না, কিন্তু আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এই টপিকটা বা রিলেট মানে চ্যাপ্টারটা আমাদের আসলে পরিচিত কিনা। ডাইরেকশন কোসাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যদি থ্রি ডাইমেনশনাল আমরা স্টাডি করতে চাই। প্লেনের কথা বলি বা যে কোনো ধরনের সারফেসের কথা বলি না কেন, ওই সব জায়গাতে আগে ডাইরেকশন কোসাইন স্টাডি করতে হয়।
ঠিক আছে, আমাদের এই পর্যন্তই